শত্রুর শক্তি পরিমাপ করতে হয় তার আচার আচরণ দিয়া, তার কথাবার্তা দিয়া এবং তার বডি ল্যাঙ্গুয়েজ দিয়া। তো ইঞ্জিন শহীদ হইতেছে ডেস্টিনির শত্রু, অ্যাজ ওয়েল অ্যাজ সে আমাদেরও শত্রু। তো আমরা আজকে ইঞ্জিন শহীদের ইঞ্জিনের কি পরিমাণ শক্তি আমরা সেটা পরিমাপ করব, তার সাম্প্রতিক আচার আচরণ দিয়া, তার সাম্প্রতিক কথাবার্তা দিয়া এবং তার সাম্প্রতিক বডি ল্যাঙ্গুয়েজ দিয়া। মানে হালকা ডলাডলি আজকে হবে ইনশাআল্লাহ। তবে এই ডলাডলির আগে আমরা গুরুত্বপূর্ণ একটা আলোচনা সেরে নেব। মানে ডলাডলিটা হইলে আমাদের জন্য একটা ফানি বিষয়। শহীদ হইতেছে আমাদের কাছে একটা গিনিপিগ, একটা মজার বিষয়বস্তু। হেরলে আমরা মজা লই। তো মজা লওয়ার কামটা আমরা শেষেই করবো, ডলাডলির কামটা শেষেই করবো নে। শুরুতে আমরা কোম্পানির একটা গুরুত্বপূর্ণ আলোচনা সেরা লই। আর যারা ডলাডলি পছন্দ করেন না, আপনারা শেষের অংশটুকু শুনেন না। তো যাই হোক, সিরিয়াস আলোচনাটা আগে সেরে নেই। তো সিরিয়াস যে আলোচনাটা, সেই সিরিয়াস আলোচনাটা হলো ডেস্টিনির সম্পদ রক্ষাজনিত একটা গুরুত্বপূর্ণ ইস্যু। আর এই ইস্যুটা শুরু করব আমরা ডেস্টিনির একটা সম্পদের সর্বশেষ ইভালুয়েশন দিয়া। এই সম্পদটা, আজকে যে সম্পদের আলোচনা আমরা করব, এটা হলো ডেস্টিনি প্রিন্টিং প্রেস। তো সেক্ষেত্রে ডেস্টিনি প্রিন্টিং প্রেসের সার্বিক বিষয় নিয়ে আমাদের একটু তথ্য সংগ্রহের প্রয়োজন বা তথ্য জানাটা প্রয়োজন। আসেন আমরা ডেস্টিনি প্রিন্টিং প্রেসের এই যে সম্পদটা, ডেস্টিনির যে সম্পদ ডেস্টিনি প্রিন্টিং প্রেস, এটা নিয়ে আজকে আমরা একটু বিস্তারিত আলোচনা করব এবং এই আলোচনার পর পরবর্তী আলোচনায় আমরা যাব। ডেস্টিনি প্রিন্টিং প্রেস এটি গোপীবাগের, ঢাকার গোপীবাগের KM দাস লেনে অবস্থিত। এটা আমরা যদি ভুল করে না থাকি 6 কোটি টাকা দিয়ে এই 9.90 শতক জায়গা 5 তলা স্থাপনা সহ গোপীবাগের KM দাস লেনে এই স্থাপনাটি, জায়গা সহ স্থাপনাটি ক্রয় করেছিল ডেস্টিনি গ্রুপ। এবং আমি যদি ভুল করে না থাকি, এটা কেনা হয়েছে ডেস্টিনি 2000 লিমিটেডের নামে। মানে টাকা আমাদের মাল্টিপারপাসের, কিন্তু কেনা হয়েছে ডেস্টিনি 2000 লিমিটেডের নামে। যাই হোক, আমি যদি ভুল করে না থাকি, তথ্য মূলত এতটুকুই। আমি আবার একটু রিপিট করছি। নাম্বার 1, সম্পদটার নাম ডেস্টিনি প্রিন্টিং প্রেস। এটা অবস্থিত ঢাকার গোপীবাগের KM দাস লেনে। জায়গার পরিমাণ 9.90 শতক এবং 5 তলা স্থাপনা সহ এই সম্পদটি ক্রয় করা হয়েছিল, সম্ভবত ভুল করে যদি আমি না থাকি 9 কোটি টাকা দিয়ে, এই 6 কোটি টাকা দিয়ে। এবং এটা ডেস্টিনি 2000 লিমিটেডের নামে কেনা। এই হলো প্রাথমিক তথ্য। তার মানে ডেস্টিনি প্রিন্টিং প্রেস নামক যেই আমাদের সম্পদ, সেই সম্পদ সম্পর্কে আমরা একটা বেসিক একটা ধারণা পেলাম। এই ধারণাটা কেন দিলাম সেটা এখন আলোচনা করছি। আমাদের অনেক সম্পদ, অন্যান্য আরও অনেক যা যা সম্পদ আছে, অনেক সম্পদ হয়তো বা বেদখল, বা অনেক সম্পদ হয়তো বা অন্য কারো দখলে আছে, অন্য কেউ ভোগ দখল করছেন, কিন্তু এই সম্পদটা একেবারে ফাঁকা পড়ে আছে। কিভাবে? বিগত 5ই আগস্ট ডেস্টিনির এই সম্পদটা 5ই আগস্টের পূর্ব পর্যন্ত, এখানে ওই যে ঠোলামলারা থাকতো আর কি, আনসার মানসার আয়া থাকতো, ঠোলামলারা থাকতো, এগুলা ব্যবহার করত। তো 5ই আগস্ট এই যে রাষ্ট্রীয় যে পট পরিবর্তন হলো, পট পরিবর্তনের পরে এই জায়গা কেউ দখলেও রাখে নাই, আবার এই জায়গা ডেস্টিনি গ্রুপের নিয়ন্ত্রণেও নাই। মানে একদম বেওয়ারিশ, মা বাপ ছাড়া পয়রা রয়েছে। তো কারো যদি দখলে থাকে, সেক্ষেত্রে না হয় এটা
গ্র্যাব করাটা তুলনামূলক একটু কঠিন হয়। কিন্তু কারো যদি দখলে না থাকে, যদি এটা বেওয়ারিশ পড়ে থাকে, সেই সম্পদটা দ্রুততম সময়ে ডেস্টিনির মালিক পক্ষের কি উচিত না এটাকে নিয়ন্ত্রণে নেওয়া? অবশ্যই উচিত। কারণ আমাদের সম্পত্তি, আমাদের টাকায় ক্রয়কৃত সম্পদ, এগুলো হেফাজত বা রক্ষণাবেক্ষণের দায়িত্ব এখন বর্তমান বোর্ডের, এবং বর্তমান বোর্ডের পরিচালকরা এর দায় এড়াতে পারেন না। আমি স্পেসিফিকভাবে যদি আমি বলি যে রাষ্ট্রীয়ভাবে যারা আছেন যে 3 জন, ওনারা তো অতিথি, ওনারা আমাদের মেহমান, আমরা তো ওনাদেরকে তো এ ব্যাপারে দায়ী করতে পারবো না। কিন্তু যে 13 জন পরিচালনা পর্ষদের, যে 13 জন ডেস্টিনির শেয়ার হোল্ডার আছেন, ওনারা তো আমাদের ঘরের লোক। তো আমরা ঘরের লোক হিসেবে ওনাদের কাছে তো আমরা এই ব্যাপারে আবেদন করতেই পারি। এবং এই ক্ষেত্রে এই সম্পদের যে বর্তমান অবস্থা, এটা যদি এভাবেই পড়ে থাকে এবং আমাদের অবস্থান থেকে আমরা যদি এটার নিয়ন্ত্রণটা নিতে না পারি, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যদি এটা নিয়ন্ত্রণ না নেই এবং এটা যদি অন্য কেউ নিয়ে নেয়, বেদখল হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে শেয়ার হোল্ডার ডিরেক্টর যে 13 জন আছেন, তাদেরকে তো এটার দায় নিতে হবে। আরও স্পেসিফিক্যালি যদি বলি, ঢাকা বিভাগীয় সম্পদ রক্ষা কমিটি হয়েছে ডেস্টিনির বর্তমান বোর্ডের মাধ্যমে, এই বোর্ড পরিচালকদের মধ্য থেকে বেশ কয়েকজনের সমন্বয়ে। আরও স্পেসিফিকভাবে বললে, এই সম্পদ যদি ব্যাহাত হয় বা বেদখল হয়, তাহলে তো ঢাকা বিভাগীয় সম্পদ রক্ষা কমিটিতে যারা আছেন, আপনারা তো এটার দায় এড়াতে পারবেন না। আমি যতদূর খবর পেয়েছি যে আমাদের এখানে বেশ কিছু এসি ছিল, মানে এয়ার কন্ডিশন যেগুলোকে বলে, কিছু মেশিনারিজ ছিল, এবং অনেকগুলো সম্পদ অলরেডি বেহাত হয়ে গেছে। তো এখন প্রশ্ন হলো, 5ই আগস্ট এই যে রাষ্ট্রীয় একটা পট পরিবর্তন হওয়ার পর এই যে ফাঁকা মাঠে এখন গোল দেওয়ার যে সুযোগ, এই সুযোগটা যদি আমরা না নেই, তাহলে কি বিষয়টা দুঃখজনক না? ব্যক্তিগতভাবে আমি যদি বলি যে আমরা বিনিয়োগকারীরা যদি উদ্যোগ নেই, আমরা চাইলে কিন্তু এটা দখল করতে পারি। আমাদের অনেক বিনিয়োগকারী কিন্তু প্রস্তুত আছেন এটা নিয়ন্ত্রণে আনার জন্য। কিন্তু এটা নিয়ন্ত্রণে আনলে তো আমরা নিজেরাই ঝামেলায় পড়ে যাব। কিভাবে? যেমন উইদাউট ইনভেন্টরি, মানে মালিক পক্ষের বা ডেস্টিনি গ্রুপের অথরিটির উইদাউট ইনভেন্টরি আমরা যদি এটা দখলে নিতে যাই, ধরেন আমরা দখলে নিলাম, বা আমরা ধরেন প্রতিষ্ঠানটার এই প্রিন্টিং প্রেসের নিয়ন্ত্রণ নিয়ে তালা মারলাম, পরবর্তীতে মালিক পক্ষে আপনারা যারা আছেন, আপনারাই তো আমাদেরকে এসে বলবেন যে জিনিসপাতি কই, এসি কই, যন্ত্রপাতি কই, আপনারাই তো আমগরে দোষী করবেন। তাইলে আমরা তো পাগলে কামড়ায় নাই যে আমরা অথরিটির ইনভেন্টরি ছাড়া আমরা এটা নিয়ন্ত্রণে নিব। আমরা তো এটা নিয়ন্ত্রণে নিব না, এটার হেফাজত আমরাও নিব না, এটা আপনাদের হেফাজত করতে হবে। এখন আপনারা যদি হেফাজত করতে পারেন ভালো, না পারলে আমাদের এক্সিকিউটিভ অথরিটি দেন। মানে আমাদের চোখের সামনে একটা সম্পদ, এটা বেওয়ারিশ হয়ে পড়ে আছে, এটা কেউ, আমাদের গ্রুপের কেউ এটা নিয়ন্ত্রণে নিতে পারতেছে না, এটা অন্য কেউ নিয়ন্ত্রণে নেয় নাই, ফালাইয়া রেখে দিছে, মানে কি একটা বাজে অবস্থা। তো সেই ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে আমি বর্তমান পরিচালনা পর্ষদের যারা আমাদের শেয়ার হোল্ডার ডিরেক্টর আছেন, আপনাদের প্রতি সবিনয় অনুরোধ করতে চাই, আপনারা এ ব্যাপারে যথাযথ উদ্যোগ দ্রুত নেন। ঢাকা বিভাগীয় যে সম্পদ রক্ষা কমিটি আছে, আপনাদের বোর্ডের যারা আছেন, যদি ভুল করে না থেকে এখানে আমাদের পরিচালকদের একজন আছেন জনাব সাইফুল আলম রতন, সম্ভবত ঢাকা বিভাগীয় সম্পদ রক্ষা কমিটির একটা দায়িত্বে আপনি আছেন। আমি তো মনে করি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এই জায়গাটার ব্যাপারে আমাদের দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত। কাকরাইলের যে জায়গাটা রোজা প্রপার্টিজ দখল করে রাখছে, আচ্ছা ভালো কথা, ওইটা না হয় নেওয়া যাচ্ছে না, ঝামেলা। তারপরে আরও 2-1টা জায়গা যেগুলো হয়তো বা বিভিন্নভাবে বেদখল হয়ে আছে, কিন্তু ডেস্টিনি প্রিন্টিং প্রেসের জায়গাটা তো খালি পড়ে আছে, এটা তো যেয়া তো নিতে হইব আমাদের, মানে এটা তো ফাঁকা পড়ে আছে, এটা তো খুবই একটা মানে দুঃখজনক আমাদের জন্য। আর আমরা বিনিয়োগকারীরা এটা টেক অফ করবো না কেন, সেটাও তো বললাম যে উইদাউট ইনভেন্টরি আমরা এটা টেক অফ করে তো বিপদে পড়বো না। আপনারা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমি মনে করি মালিক পক্ষের এই ব্যাপারটায় দ্রুত
কনসার্ন নেওয়া উচিত অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। এই ব্যাপারে যথাযথ উদ্যোগ নিয়ে কি পরিমাণ অ্যাসেট আছে এটার একটা ইনভেন্টরি করে, মানে আইনি অবকাঠামো মেনে হাইকোর্ট অ্যাপয়েন্টেড কার্যক্রমের সাথে সমন্বয় করে যত দ্রুত সম্ভব, যেহেতু সকল সম্পত্তি আপনাদের নিয়ন্ত্রণে নেওয়ার ক্ষমতা রাষ্ট্র হাইকোর্টের মাধ্যমে আপনাদেরকে দিয়েছে, আমি মনে করি এই সম্পত্তি দ্রুত নেওয়া উচিত। আদারওয়াইজ এই সম্পদ যদি ব্যাহত হয়, খোদা না করুক, এটার দায় বোর্ডের যারা শেয়ার হোল্ডার ডিরেক্টর আপনারা 13 জন আছেন, এটার দায় আপনাদেরকে নিতে হবে। এবং আরও স্পেসিফিকভাবে বলে ঢাকা বিভাগীয় সম্পদ রক্ষা যে কমিটি আছে, যে সকল পরিচালকরা যারা আছেন, এটার দায় আপনাদেরকে কিন্তু নিতে হবে। আমাদের টাকায় কেনা সম্পদ এভাবে বেওয়ারিশের মতো পড়ে থাকবে, আমরা নিজেরাও এটা রক্ষা করতে পারবো না, বিকজ আমাদের এক্সিকিউটিভ অথরিটি নাই। আবার আপনারাও এটা যদি এরকমভাবে না করেন, তাহলে আমাদের চোখের সামনে কীভাবে সম্পদ ব্যাহত হবে? এতদিন না হয় পুলিশ আনসার মানসার ছিল, এখন তো এগুলো নাই, ঠোলামালা কিছুই নাই, বেওয়ারিশের মতো পড়ে আছে। এটা আমি আপনাদের কাছে আবারও সবিনয় অনুরোধ করছি, মালিক পক্ষে যারা আছেন, আপনারা দ্রুত এই ব্যাপারে একটা কনসার্ন নেন। আরও স্পেসিফিকভাবে আমি যদি বলি, জনাব আশরাফুল আমিন, যিনি এই মুহূর্তে ডেস্টিনি 2000 লিমিটেডের ম্যানেজিং কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন, আমি জনাব আশরাফুল আমিন আপনার উদ্দেশ্যেও বিনয়ের সাথে অনুরোধ করতে চাই যে আমাদের এই জায়গাটি এই যে বেওয়ারিশ অবস্থায় পড়ে আছে, যেহেতু আপনি এখন ম্যানেজিং কোঅর্ডিনেটরের দায়িত্বে এসেছেন, নতুন বোর্ডের সাথে যেহেতু আপনি সমন্বয় করছেন, সেক্ষেত্রে এ ব্যাপারে আমরা আপনার কাছ থেকে একটি কার্যকরী পদক্ষেপ দেখতে চাই। এক্ষেত্রে আমাদের বিনিয়োগকারীদের যদি কোনো সহযোগিতা আপনি প্রয়োজন মনে করেন, আমাদেরকে আপনি অবশ্যই পাবেন। জাস্ট আমাদের যে জিনিসটা দরকার, আমরা বিনিয়োগকারীরা এখানে স্টেপ নিতে পারছি না এই জন্য, বিকজ আমরা যদি এটাকে নিয়ন্ত্রণে নিতে যাই, পরবর্তীতে এইখানে যে জিনিসপত্রগুলো খোয়া গেছে এগুলোর দায়ভার আমাদের উপর চলে আসবে, তো আমরা তো এই দায়ভার নিব না। তাহলে এখন মালিক পক্ষ হিসেবে একটা টিম এটাকে ইনভেন্টরি করে, প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই জায়গাটা যদি কেউ মালিক পক্ষের অবস্থান থেকে নিয়ন্ত্রণে নেওয়া হয়, এরপর আমরা হয়তোবা আপনাদেরকে সহযোগিতা করতে পারবো। আর এই ক্ষেত্রে হাইকোর্টের যে রায় আছে, সেই ক্ষেত্রে আমার তো মনে হয় আপনাদের এখানের জায়গাটুকু দখলে নেওয়াটা খুব একটা বেশি কঠিন হবে না। তার উপর আবার এখানে কোনো দখলে কেউ নাইও, ফাঁকা পড়ে আছে কিন্তু। তো এত ইজি একটা কাজ, এটা যদি আমরা হাতছাড়া করি বা খোদা না করুক আমাদের জায়গাটা বেদখল হয়, এটা অত্যন্ত দুঃখজনক হবে। এই ক্ষেত্রে আমি ডেস্টিনি 2000 লিমিটেডের ম্যানেজিং কোঅর্ডিনেটর জনাব আশরাফুল আমিন বিনীতভাবে আমি অনুরোধ করছি, মালিক পক্ষের যে পরিচালক আছেন 13 জন, আপনাদের কাছেও বিনীতভাবে অনুরোধ করছি, এবং রাষ্ট্রীয়ভাবে যারা আছেন, বিশেষ করে অনারেবল চেয়ারম্যান হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ড জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া, আপনাদের প্রত্যেকের কাছে আমরা বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা এ জায়গার ব্যাপারে যথাযথ পদক্ষেপ নিয়ে আমাদের জায়গাটিকে রক্ষা করেন। ক্ষেত্র বিশেষে আমাদের বিনিয়োগকারীদের যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয়, অবশ্যই আমরা আপনাদের সাথে আছি। এটি ছিল মূলত আলোচনার শুরুর একটি অংশ। তো আমি এখন এই সম্পদের কার্যক্রমের ব্যাপারটা নিয়ে আলোচনার পাশাপাশি আরেকটা বিষয়ে কনসার্নে আনতে চাই আমাদের মালিক পক্ষে যারা আছেন তাদের প্রতি, যে আমি যেটা উপলব্ধি করছি, গতকালকেও আমি গিয়েছিলাম আলিসে, আমি যেটা উপলব্ধি করছি, যত দিন যাচ্ছে কাজের পরিমাণ পরিধি বাড়ছে, আর যতই কাজের পরিধি বাড়ছে ততই কিন্তু জনবলেরও প্রয়োজন কিন্তু দিনে দিনে বাড়ছে। তো এই ক্ষেত্রে আমি আলিসে যখনই যাই, আমি দুজন মালিক পক্ষের দুজন লোককে আমি অলওয়েজ অফিসে দেখি। জনাব আশরাফুল আমিন তো আছেনই, এর বাইরে আর দুজন ব্যক্তিকে, বোর্ডে যারা আছেন তাদের বাইরে এবং জনাব আশরাফুল আমিন আছেন যারা, তাদের বাইরে অতিরিক্ত দুইজন ব্যক্তিকে মালিক পক্ষের মধ্যে আমি দেখি যারা অফিসে রেগুলার আসেন। এর মধ্যে একজন হচ্ছেন ডায়মন্ড এক্সিকিউটিভ শামসুল আলম, যিনি একজন শেয়ার হোল্ডার, এবং আরেকজন হচ্ছেন খুলনা বিভাগের ডিডিও জনাব গোলাম রব্বানী সুমন, ইনিও একজন শেয়ার হোল্ডার। তো এই দুইজন ব্যক্তি এই যে রেগুলার অফিসে আসছেন, আমার মনে হয় মালিক পক্ষে যারা আছেন, বোর্ড পরিচালক যারা আছেন, আপনারা
জনাব আশরাফুল আমিনের কাছ থেকে ম্যানেজিং কোঅর্ডিনেটরের এই যে সাপোর্টটা আপনারা যে নিচ্ছেন, এত করে কিন্তু প্রতিষ্ঠানের কাজের গতি কিন্তু বাড়ছে ডে বাই ডে। তার মানে প্রতিষ্ঠানের কিন্তু লস হচ্ছে না। তো সেই হিসেবে আমাদের আরও যে দুইজন মালিক পক্ষের আছেন, জনাব শামসুল আলম এবং জনাব গোলাম রব্বানী সুমন, ওনারা প্রতিদিনই তো আমি যখনই অফিসে যাই ওনাদেরকে আমি অফিসে দেখি। তো আমার কাছে মনে হয় যেটা যে দুটো সম্পদ পড়ে আছে, যেটাকে সঠিকভাবে ইউটিলাইজ করতে পারলে প্রতিষ্ঠানের কার্যক্রম আরও গতিশীল হতো। কারণ দুজনেরই কিন্তু প্রশাসনিক লেভেলে কাজ করার একটা দীর্ঘ অভিজ্ঞতা আছে। জনাব শামসুল আলম উনি একাধারে একজন ডায়মন্ড এক্সিকিউটিভ, উনি একাধারে সিলেটের মানরু যে শপিং সেন্টারে আমাদের যে নেট অফিস ছিল সেটার নেট অ্যাডমিন ছিলেন, একজন শেয়ার হোল্ডার, এবং দীর্ঘদিন এই পাবলিক ফাংশন ডিলিং করার অভিজ্ঞতা ওনার আছে। পাশাপাশি গোলাম রব্বানী সুমন, হি ইজ অ্যানাদার প্রফেশনাল পারসন অফ ডেস্টিনি গ্রুপ। উনিও ডেস্টিনি 2000 লিমিটেডের ডিডিও হিসেবে দীর্ঘ সময় খুলনা ডিভিশনে কাজ করেছেন। ওনার ভাই ডায়মন্ড এক্সিকিউটিভ গোলাম কিবরিয়া মিল্টন হওয়ার সুবাদে নেটওয়ার্কেরও একটা অভিজ্ঞতা কিন্তু ওনার আছে। পাশাপাশি একজন শেয়ার হোল্ডার হিসেবে একটা বিগ এক্সপিরিয়েন্স নিয়েও কিন্তু ওনারা প্রফেশনাল কার্টেসি সহ কর্পোরেট নলেজ রাখেন। তো এই দুই শেয়ার হোল্ডার যারা আছেন, এই দুই ভদ্রলোককে যদি আমাদের প্রতিষ্ঠানের কার্যক্রমের সাথে আরও ওতপ্রোতভাবে জড়িত করা হয়, আমার মনে হয় প্রতিষ্ঠানের কার্যক্রম আরও গতিশীল হবে। যেমন দেখেন, আমাদের বর্তমান বোর্ডের সাথে যখন ম্যানেজিং কোঅর্ডিনেটর হিসেবে আশরাফুল আমিন এঙ্গেজ হলেন, তখন কিন্তু আমাদের প্রতিষ্ঠানের কাজের গতি কিন্তু বেড়ে গেল, যেটা গত 2 মাসে আমরা দেখেছি। তো সেমভাবে জনাব শামসুল আলম এবং জনাব গোলাম রব্বানী সুমন, ওনাদেরও যদি আমাদের অফিসিয়াল কাজের ক্ষেত্রে যদি একটা অপরচুনিটি ওনাদেরকে দেওয়া হয়, আমার বিশ্বাস আমাদের প্রতিষ্ঠানের কাজের গতি আরও ত্বরান্বিত হবে। তো সেক্ষেত্রে আমি অনারেবল হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ড, হাইকোর্ট অ্যাপয়েন্টেড চেয়ারম্যান সহ অল ডাইরেক্টরদের কাছে বিনয়ের সাথে একটি বিষয় অনুরোধ করতে চাই একজন বিনিয়োগকারী হিসেবে, যে আমাদের প্রতিষ্ঠানের কার্যক্রমকে গতিশীল করার ক্ষেত্রে জনাব শামসুল আলম এবং জনাব গোলাম রব্বানী সুমন, এই দুই ভদ্রলোক হয়তোবা আমাদের কার্যক্রমকে গতিশীল করার ক্ষেত্রে ফলপ্রসূ ভূমিকা রাখতে পারেন। সেক্ষেত্রে ওনাদের কাছ থেকে ফলপ্রসূ সার্ভিস আদায়ের ক্ষেত্রে কী ধরনের পদক্ষেপ নেওয়া যায়, বিষয়টি বিবেচনা করার জন্য হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের কাছে আমি সবিনয়ে অনুরোধ করছি। গেল এই পোর্শনটা। এবার আসি আরেকটা পয়েন্টে। আমাদের আসলে অ্যাক্টিভ লোক দরকার। মানে যেমন ধরেন ওই যে ছোট জগন্নাথ তো আসলে আমাদের দরকার নাই, আমাদের দরকার অ্যাক্টিভ লোক, যারা পরিশ্রমী, যারা কাজের লোক। আমাদের কাজের লোক দরকার। তো সেক্ষেত্রে আমি বিশেষ করে ব্যানার কেন্দ্রিক কাজগুলোতে যারা আছেন, ডেস্টিনি সেন্ট্রাল পিএইচডি ফোরামের দায়িত্বশীল যারা আছেন, অত্যন্ত পরিশ্রম করছেন তারা, আমি ওনাদেরকে সাধুবাদ জানাই। ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরামে যারা আছেন ওনারাও অত্যন্ত পরিশ্রম করছেন, আমি ওনাদেরকেও সাধুবাদ জানাই। তো ডেস্টিনি ডিস্ট্রিবিউটর ফোরামে যারা আছেন, ওনাদের কার্যক্রমের ক্ষেত্রে আমরা দৃশ্যমান তেমন কিছু দেখছি না। সেই ক্ষেত্রে ডিস্ট্রিবিউটর ফোরামে যারা আছেন দায়িত্বশীল, আপনাদের কাছেও অনুরোধ করব যে আপনারাও যদি কাজের গতিটা আরেকটু বাড়িয়ে দেন, আমি বিশ্বাস করি যে আমরা আরও গতিশীলভাবে কাজ করতে পারবো। বিশেষ করে পিএইচডি ফোরাম এবং এক্সিকিউটিভ ফোরামের মতো ডিস্ট্রিবিউটর ফোরামও যদি একটা গতিশীল ভূমিকা রাখেন কার্যক্রমগুলোর ক্ষেত্রে, আমার মনে হয় আমাদের কাজেরও গতিশীল হবে। তো সেই ক্ষেত্রে আশা করছি ডিস্ট্রিবিউটর ফোরামের দায়িত্বশীলরা এ ব্যাপারে সজাগ হবেন ইনশাআল্লাহ। আর আমাদের ব্যানারগুলোর ক্ষেত্রে আরও যেই ব্যানারগুলো যারা আছেন 6 বছর মানে 12 বছরের এই কাজ করার অভিজ্ঞতার যেই গৌরব যারা করেন, যেই 6টি সংগঠন, আপনাদের উদ্দেশ্যে বলি, ডেস্টিনি সেন্ট্রাল পিএইচডি ফোরাম যদি নতুন বোর্ডের সাথে সমন্বয় করে, সোশ্যাল মিডিয়া ফোরাম ব্লু কেন করতে পারতেছে না? ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরাম যদি বর্তমান বোর্ডের সাথে সমন্বয় করে, তাহলে সোশ্যাল মিডিয়া ফোরাম গ্রিন, বিল্ড ডেস্টিনি বা ডিডাফ কেন সমন্বয় করতে পারতেছে না? সমস্যাটা কোথায়? আমি মনে করি ডেস্টিনি সেন্ট্রাল পিএইচডি ফোরাম যদি পারে, আপনাদেরও পারা উচিত। ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরাম বা ডিস্ট্রিবিউটর ফোরাম যদি পারে, আপনাদেরও পারা উচিত। কিন্তু আপনারা কেন যেন এক অদৃশ্য কারণে নতুন বোর্ডের সাথে কেন সমন্বয় করছেন না, না করতে পারছেন না, এটা আপনারাই ভালো জানেন। আমি বারবার একই কথা আপনাদেরকে বলি, কারণ আপনাদের সাথে অনেক দিন কাজ করার অভিজ্ঞতায় সহকর্মী হিসেবে অধিকার নিয়ে কিছু কথা বলি আর কি। তো এক্সিকিউটিভ ফোরাম, পিএইচডি ফোরাম, ডিস্ট্রিবিউটর ফোরাম যদি পারে,
আমি মনে করি আপনাদেরও পারা উচিত, মালিক পক্ষকে সহযোগিতা করা উচিত। দেখতেই পাচ্ছেন সব কিন্তু এগিয়ে যাচ্ছে কাজকর্ম, বোর্ডের কাজ বলেন, প্রতিষ্ঠানের কাজ বলেন, ট্রেড লাইসেন্স বলেন, প্রোফাইল আপডেট বলেন, অনেকগুলো কাজই কিন্তু এগিয়ে যাচ্ছে, যেগুলো হয়তোবা খুব অচিরেই অনেকগুলো বিষয় আমরা জানতে পারবো। ওই যে তখন ওই যে আপনাদের ওই আফসোস করা ছাড়া কিন্তু কিছু থাকবে না। এনিওয়ে, আপনারা 12 বছর প্রতিষ্ঠানকে শ্রম, সময়, মেধা, অর্থ দিয়ে সহযোগিতা করেছেন। এই যে গৌরবের কথা বলেন, এই গৌরব আপনারা ভবিষ্যতেও ধরে রাখবেন এবং নতুন বোর্ডের সাথে সমন্বয় করবেন, আমরা এই আশাবাদ ব্যক্ত করছি। ওয়েল, এবার আমরা চলে যাই একটু ডলাডলির পার্টে। তো ডলাডলির পার্টে যাওয়ার আগে আরেকটা অফ টপিকে একটা আলোচনা করে নেই। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, এই যে দালালের গোষ্ঠী যে বলতো এতদিন যে রাষ্ট্রের একটা নির্দেশনা আছে, হাইকোর্টের নির্দেশনা আছে, 1 বছরের মধ্যে শেষ করতে হবে, 1 বছরের মধ্যে শেষ করতে হবে, বলতো না? এই যে ট্রি প্ল্যান্টেশনের মামলা শেষ করতে হবে 31শে অক্টোবরের মধ্যে, বলতো না? তো এই বাটপাড়ের গোষ্ঠীর গত 3-4টা লাইভ ইভ্যালুয়েশন করলে দেখবেন যে আসলে 31শে অক্টোবর কিন্তু এটা শেষ হচ্ছে না। তো আমরা তো এটাই বলতে আসছিলাম এতদিন, বেকুবগুলারে তো আমরা এতদিন এটাই বলছিলাম যে রাষ্ট্র একটা টাইম জোন ধরিয়ে দিয়েছে যে হ্যাঁ 31শে অক্টোবরের ভিতরে শেষ করতে হবে, কিন্তু এর ভিতরে শেষ করতে না পারলে এই যে মহাভারত অশুদ্ধ হবে তা না, রাষ্ট্র একটু সময় বাড়িয়ে নেবে। তো 31শে অক্টোবরে কিন্তু শেষ হচ্ছে না। আপনারা দেখেন তাদের কথাবার্তা বা তাদের প্রোগ্রামগুলো বা তাদের ওই যে মামলা টামলা লাইভ টাইপ যে করে, এগুলো শুনলেই বুঝতে পারবেন। আমি এগুলো নিয়ে একটু আলোচনায় যাব। তো এখন তারা লাফাইতেছে কি নিয়ে জানেন? এরা এখন বলতেছে যে 31শে অক্টোবর মামলা নিষ্পত্তি না হইলেও 11ই নভেম্বরের মধ্যে নাকি মামলা নিষ্পত্তি হয়ে আর রফিকুল আমিনের জামিন নিয়ে তারা বাইর হয়ে চলে আসবে। কি বলবো, এগুলো তো বেকুব। দেখেন, এর আগেও কিন্তু কয়েকটা প্রোগ্রামে আমরাও বলেছি, যিনি আইনজীবী ভদ্রলোক, বয়স্ক যে ভদ্রলোক, উনিও বলেছেন যে এখানে অনেকগুলো পার্ট আছে। আয়র সাক্ষী আছে, অ্যাকিউজড যে অ্যাকিউজিশন যে প্রসিডিওর সেটা আছে, তারপরে যুক্তিতর্ক উপস্থাপনা আছে, সাফাই সাক্ষী আছে, তারপরে রায় লেখার একটা বিষয় আছে, দেন রায়, আর রায় হইলেই কি জামিন, অনেকগুলো বিষয় আছে কিন্তু। তাহলে এখন দেখেন আজকে কত তারিখ? 24 তারিখ। তাহলে এই 24 তারিখ থেকে পরবর্তী 7 দিন 31শে অক্টোবর, যেটা 1 বছর শেষ হয়, তার মানে এর ভিতরে এটা কিন্তু শেষ হচ্ছে না, মামলা নিষ্পত্তি আরও বাড়তেছে। তো তারা এখন বলতেছে 11ই নভেম্বর। তো 11ই নভেম্বর পর্যন্ত যদি হিসাব করেন, শুক্র শনি এই 2 দিনও যদি আমরা অফিসিয়াল ওয়ার্ক ধরি, তাও তো আপনার এখানে 11 আর 5 16-17 দিন হয়। তো 16-17 দিনে এই আয়র সাক্ষী শেষ হবে কি? আয়র সাক্ষী, তারপরে অ্যাকিউজিশন যেটা, তারপরে আপনার ওই যে যুক্তিতর্ক উপস্থাপন, সাফাই সাক্ষী, রায়, এই এততম সময়ের ভিতরে কি হবে? তাও আবার যদি শুক্র শনি আমরা ওয়ার্কিং ডেজ ধরি, শুক্র শনি ওয়ার্কিং ডেজ তো হবে না, কারণ আদালত বন্ধ থাকে। তার উপর আবার দেখেন গতকালকে কিন্তু শুনানি হয়নি। কেন? ওই যে গাজীপুরে একটু প্রবলেম ছিল, যার কারণে কাশিমপুরের কারাগারে যারা ছিলেন ওনাদেরকে আনা সম্ভব হয়নি, শুনানি হয়নি। আজকে হয়তো বা হয়েছে। তো এইভাবে ডেইলিও তো শুনানি হবে না। তার উপর আবার ওই যে অ্যাক্ট অফ গড বা রাষ্ট্রীয় বিভিন্ন বিধিনিষেধ বা ঝামেলা তো থাকতে পারে। তাহলে এই সামান্য কয়েকটা ওয়ার্কিং ডেজ যদি হিসাব করেন, এই সামান্য কয়েকটা ওয়ার্কিং ডেজে আমার মনে হয় না যে 11ই নভেম্বরের ভিতরে রায় হয়ে যাবে। এই যে দালালের বাচ্চারা এখন এগুলো বলতেছে, বেকুবগুলা এগুলো বলতেছে, বেকুবের গোষ্ঠী, যে 11ই নভেম্বর, এরা এখন তলে তলে অনেকে বলতেছে 11ই নভেম্বর সব সমস্যার সমাধান হয়ে যাবে এবং এমডির জামিন নিয়ে তারা বের হয়ে চলে আসবে। এই 11ই নভেম্বর এই সামান্য কয়েকটা দিনের ভিতরে আয়র সাক্ষী, তারপরে যুক্তিতর্ক, সাফাই সাক্ষী, রায় লেখা, এগুলো আসলে সামান্য ঘিলু থাকলেও তো ইভ্যালুয়েশন করলে বোঝা যায়, মনে হয় সম্ভব না। মানে আমার তো তাদের সাথে ব্যক্তিগত শত্রুতা নাই, যদি এরা বের হয়ে চলে আসে রায় নিয়ে সমস্যা নাই, কিন্তু হিসাবে তো বলে এত তাড়াতাড়ি কয়েকদিনের মধ্যে সম্ভব না। তার উপর আবার ডিসেম্বরে কিন্তু অবকাশকালীন শীতকালীন ছুটি হাইকোর্টের, জানেন তো। তাহলে এই ফ্যাক্টরের ভিতরে পড়ে গেলে মানে উইদিন শর্ট টাইম এটার নিষ্পত্তি হয়ে রায় হয়ে জামিন হয়ে রফিকুল আমিন বের হয়ে আসবেন বলে আমার মনে হয় না। যাই হোক, আমি মানে তাদের সাথে আমার শত্রুতা নাই, আমি জাস্ট মানে অ্যাকচুয়াল ফ্যাক্ট আমার কাছে যেটা মনে হয় আমি সেটা শেয়ার করি। এখন অ্যাকচুয়াল ফ্যাক্ট শেয়ার করলে যদি দালাল গোষ্ঠীর হোগায় আগুন জ্বলে, এখন তো কিছু করার নাই। এখন আপনারাই বিচার বিবেচনা করেন যে আসলে আগামী 11ই নভেম্বরের যে লাফালাফি তারা করতেছে,
বা উইদিন শর্ট টাইম তারা মানে বের হয়ে যাবে, এই হবে সেই হবে যে বলতেছে, আদৌ এই শর্ট টাইমের ভিতরে এতগুলো প্রক্রিয়া, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আসলেই কি রফিকুল আমিনের পক্ষে জামিন নিয়ে বের হওয়া সম্ভব কিনা? এটা অনেক মানে একটা কঠিন একটা বিষয়, এবং আই ডোন্ট থিঙ্ক সো সম্ভব না। বাকিটা সময় বলে দেবে। এখন এটা আর বাকিটা আপনারা বিচার বিবেচনা দিয়ে একটু হিসাব করে দেখেন। শহীদ কি কইল সেটা দেখেন, ওই যে ওই দালাল গোষ্ঠী কি কইল সেটা দেখেন, আর আমরা যে ব্যাখ্যা দিলাম এটা একটু দেখেন। এবার আপনারাই বিচার বিবেচনা করেন যে আসলে ঘটনাটা কি হইতে পারে, আর বাকিটা সময় তো বেলা দিবে। তো যাই হোক, এইবার আসি আমাদের শহীদ সাহেবের সাথে একটু হালকা ডলাডলিতে। শহীদ সাহেব, আসসালামু আলাইকুম। আপনার তো আপনি এত সতর বতর করতেছেন ইদানিং, আপনার সতর বতর দেখে তো আমরা হেভি মোটিভেটেড, আমাকে তো ভালো লাগতেছে, কারণ আমরা বুঝতে পারতেছি যে আপনার লুঙ্গি ঢিলা হয়ে গেছে। যাই হোক, শহীদ সাহেবরে ডলা দেওয়ার আগে আমরা অফ টপিকে বাউলি মেরে একটু আমাদের ছাগলের হাসানরে হালকা একটা মেসেজ দিয়ে আসি। হাসান সাহেব, আজকে তো আপনি একটা প্রোগ্রাম করতেছেন সিরামনির রেলয়া, এই প্রোগ্রামে আবার আপনি হাইলাইট করে লেখছেন সিরামনিরের ডেজিগনেশনে লেখছেন যে ট্রিপল ডায়মন্ড এক্সিকিউটিভ এবং বর্তমান বোর্ডের পরিচালক। তার মানে বর্তমান বোর্ডের পরিচালকও দিতেছেন, হাইলাইট করতেছেন, ভালো কথা। তো আপনারা যে লাইভ টাইপ করেন, এই যে সিরামনির নিয়ে যে আপনি লাইভ করেন ছাগলের হাসান, আপনারা কইতেছি এই লাইভে তো খালি ভক্কর চক্কর কথাবার্তাই কন। ডেস্টিনির বর্তমান পরিচালনা পর্ষদের পরিচালকের পরিচয় যেহেতু সিরামনিরে দেয়, তো বর্তমান বোর্ডের কোনো কাজের কথা হ্যাঁ কিছু কয় না কে? আজকে তো প্রোগ্রাম করবেন রাত্রে, হেরে যেহেতু বর্তমান পরিচালনা পর্ষদের পরিচালকের পরিচয় দেন, হেরে কইবেন বর্তমান বোর্ডের কাজকর্মের ব্যাপারে কিছু কইতে। আপনি তো নিজেও তো দালালি করেন, এর লেগে তো কইবেন না জানি, তারপরেও কয়ে রাখলাম যে বোর্ডের পরিচালকের পরিচয় যেহেতু দেন, তাহলে ডেস্টিনির বোর্ডের বর্তমান কার্যক্রমের কথা কইতে হইব। সিরামনির রে কইবেন। সিরামনির, আপনিও কিন্তু আজকে বক্তব্যে ফুচুং পাচুং খালি মামলা টামলার কথা কইয়া হইব না, বোর্ডের কথাও কইতে হবে, যেহেতু আপনি বোর্ডের পরিচালকের পরিচয় দেন। কি কন? যাই হোক, এবার আসি শহীদ সাহেবের দিকে। শহীদ সাহেব, আপনার এই সতর বতর কার্যক্রম যেগুলো আছে, এই সতর বতর কার্যক্রম দেখে আমরা কিন্তু বুঝতে পারতেছি আপনার প্যান্ট কিন্তু ঢিলা হয়ে গেছে। কেমনে বুঝলাম? ওই যে শুরুতে তো কইছিলাম যে শত্রুর শক্তি পরিমাপ করতে হয় তার আচার আচরণ দিয়া, তার বডি ল্যাঙ্গুয়েজ দিয়া এবং তার কথাবার্তা দিয়া। আমি কিন্তু সাইকোলজিতেও পড়ছিলাম কিছুদিন, তো সাইকোলজিক্যাল বিষয়গুলো কিন্তু আমি ধরতে পারি, রিড করতে পারি। তো আসেন দেখি আপনি গত 3-4 দিন ধরে কি কি করতেছেন শহীদ সাহেব। এই যে আপনি গতকালকে কি সতর বতর করছেন, আপনার নেটের সমস্যা, আপনার ইঞ্জিনের সমস্যা, আপনার ইঞ্জিনে কিন্তু কাম হয় না, আপনার ইঞ্জিনে কাম হয় না, কথা শোনা যায় না, মানে আপনার ইঞ্জিনে কিন্তু অলরেডি জং ধরছে। হ্যাঁ, আরো ধরবো। তারপরে আপনি প্রথমে পোস্ট দিলেন, এরপরে লাইভ করলেন, লাইভ করে দেখেন কাম হইল না, রাত্রে আবার লাইভ করলেন, মানে পাগলা কুত্তা হয়ে গেছেন। এই যে আপনি পাগলা কুত্তা হয়ে গেছেন, এটাই হলো আপনার সিমটম যে আপনার লুঙ্গির তলা ভিজা, লুঙ্গি ভিজা গেছে। সাইকোলজি বলে মানুষ যখন কোনো কিছু হারানোর চিন্তায় থাকে তখন সে অস্থির হয়ে যায়। তো শৈশব, আপনি কিন্তু অস্থির হয়ে গেছেন। আপনার কথাবার্তা, চালচলন সবকিছুর ভিতরে কিন্তু এখন আমরা অস্থিরতা দেখতেছি। মানে আপনার নেটওয়ার্কটা তো আস্তে আস্তে হাতছাড়া হয়ে যেতেছে। আপনার পাংখা আমরা তো একটা একটা করে কাইটা দিতেছি, ওই যে মুরগির পাখনা, পাখির পাখনা একটা একটা করে আমরা কাইটা দিতেছি। আর কয়দিন পরে পাখনাহীন হয়ে আপনি কিন্তু আর উঠতে পারবেন না, আপনার উড়াউড়ি কিন্তু বন্ধ হইতেছে দিন দিন, খেয়াল করছেন? তো এই সকল কারণেই আপনার এখন মেলা টেনশন, আর এই মেলা টেনশনের কারণে সাইকোলজিক্যালি আপনি এখন অস্থির। অস্থিরতার ঠেলায় আপনার নেট কাজ করে না, আপনার ইঞ্জিন কাজ করে না, আপনার ইঞ্জিন আর খারায় না। শৈশব, এখনই এই অবস্থা। কালকে আপনি যেটা করলেন এই যে লাইভ টাইপ, এটা নিয়ে তাহলে একটু আমরা আলোচনায় যাই। হ্যাঁ, আপনি কালকে একটা কথা কইছেন যে বর্তমান সরকার আসার পরে ডেস্টিনির যারা অ্যাক্টিভ হয়েছে তারা নাকি আপনারা সহ্য করতে পারে না।
তো সেই সব তলবি সভা কি বর্তমান সরকার আসার পরে হয়েছে? তলবি সভা তো সেই 2020 সালে হয়েছে। তো তলবি সভার যারা আছে হেরাও তো আপনার কার্যক্রমে মানে সমর্থন দেয় না। তো খালি 5 তারিখের পরে যারা অ্যাক্টিভ হয়েছে এই কথা কন কেন? ওই যে আপনার বাপ এসে পড়ছে, আশরাফুল আমিন এসে পড়ছে, এর লেগে জলে বেশি, সেই সব জেলা লাভ নাই। আপনি কইলেন আরো একটা কথা, আপনি কইলেন আপনি ভালো কথা, আজকে একটু আপনারা আপনি আপনি করে কইতেছি, কিন্তু একটু ভদ্রভাবে কইতেছি, হ্যাঁ। কারণ অনেকেই ফোন টোন দেয়, ইদানিং ফোনের মাত্রা বেড়ে গেছে। ঘটনা কি, আপনি কি আমার পিছে টিকটিকি লাগাইছেন নাকি? অনেকেই ফোন টোন দেয়, ফোন টোন দিয়া টিয়া কয় যে ভাই গালি টালি দিয়েন না, ভদ্রভাবে কথা কন, মানুষের কথা শুনে। এখন যদি গালাগালি করেন তাহলে তো ভাই আমরা একটু তো এখন তার উপর আবার মুরব্বীরা তো মুহূর্তে মুহূর্তেই এগুলার ব্যাপার নিয়ে নিষেধ তো করেই, কিন্তু অনেক সময় তো পারি না, মুখ বের হয়ে যায় আর কি। যাই হোক, অনেক কষ্টে আজকে কিন্তু ভদ্রভাবে কইতেছি সেই হিসাব। তো আপনি কালকে আরেকটা কথা কইছেন, ডেস্টিনি চালুর নামে সম্পদ লুটপাটের একটা মাস্টার প্ল্যান নাকি করা হয়েছিল। আরে বাবা রে বাপ রে বাপ। আসলে দেখেন, এই যে শহীদের কথা যদি আমি বলি আপনাদেরকে, যারা বিনিয়োগকারী আছেন, এরা সব দেখেন হাসিনার সাথে কি চমৎকার মিলে। দেখেন এই যে হাসিনা, ফেসিবাদের যে হাসিনা, ফেসিস্ট হাসিনা, হ্যাঁ কি করছে জানেন? গত 15 বছরে জাস্ট যেই কাজটা হ্যাঁ করছে, যেই আকামটা হাসিনা করছে, ওই আকামটাই দিয়েই তার প্রতিপক্ষরে ফাঁসাইছে। দেখেন 13 সালে যখন ওই যে এই শাপলা চত্বর হইলো, এরপরে ওই যে এক ব্লগারের যে কোপায় মারলো রাজীব, এটারে কোপায় মারছে কিন্তু হেরাই, হাসিনা মাসিনা এগুলাই। মাইরা কি করছে জানেন? সুন্দর মতো জামাত শিবির আর হুজুরকে নাম দিয়ে দিছে, হিজবুত তাহবির জঙ্গি মঙ্গি হেই সেই নাম দিয়ে দিছে, মানে আকামটাও করছে হেরা, আবার এই সেম আকামটা করে ওই আকাম দিয়ে প্রতিপক্ষরে ফাঁসাইছে হেরা। এই সেম ভাবে দেখেন এই বাটপারের বাচ্চাগুলা এখন কি বলে জানেন? বলে ডেস্টিনির চালু নামে সম্পদ লুটপাটের পায়তারা নাকি অনেকে করছিল। এই বাটপার সম্পদ লুটপাটের পায়তারা কে করছিল রে? 17 সালে ডিটুকে অ্যাসোসিয়েটস এর কার্যক্রম আস্তে আস্তে একটা প্রাতিষ্ঠানিক অবকাঠামো তৈরি করার পরে আলিস সেন্টারের ব্যবহার, ডিটুকে অ্যাসোসিয়েটস এর নামে আলিস সেন্টারের ফ্লোর কে ব্যবহার করছিল রে বাটপার? তোরাই তো ব্যবহার করছিলি। মাহতাব সেন্টারের ফ্লোরগুলা কে ব্যবহার করছে রে বাটপার? তোরাই তো ব্যবহার করছিলি। সাহারা সেন্টার বা অন্যান্য যা যা সম্পত্তি আছে এগুলো কে ব্যবহার করছে? তোরাই তো ব্যবহার করছিলি বেটা। টঙ্গীর যে গোডাউন, এই গোডাউনের সম্পদ টম্পদ, প্রোডাক্ট টডাক্ট এগুলো ভুগিঝুঁকি কে করছে? ওই সময় তো কেউ ছিলই না, তোরাই তো কাছে ছিল না, তো হেরা সম্পদ লুটপাটের মাস্টার প্ল্যান করলো কেমনে রে বাঞ্চত? গালি এসে পড়ছে, ছোট করে একটু গালি এসে পড়ছে, আটকাইলাম কোনো মতে। আচ্ছা, ডেস্টিনির যে নেটওয়ার্ক, এই নেটওয়ার্কটা ব্যবহার করে টাকা টুকা উঠাইছে কে? তোরাই তো উঠাইছস। তো এই যে যারা যাদেরকে বলে ডেস্টিনি চালুর নামে সম্পদ লুটপাটের পায়, তারা এরা করছে না তোরা করছস? দেখছেন কত বড় বাটপার, সম্পদ লুটপাটের পায় তারাও করছে এই বাটপারের বাচ্চারা। আবার নিজে যেই দোষ করছে, নিজে যে আকাম করছে, ওই আকামের দোষ এখন চাপাই দিতেছে নতুন বোর্ড সহ আলিস সেন্টারে যারা এখন কাজ করতেছেন তাদের দিকে, একদম সেম হাসিনার মতো। খেয়াল করছেন? আরো আছে, কইতেছি দাঁড়ান। হেরা কয় কালকে, হ্যাঁ কইছে যে প্রতিষ্ঠানের মামলার খরচ নাকি হেরা চালাইছে। এই প্রতিষ্ঠানের মামলার খরচ যদি তোরা চালাস, তাইলে এই যে জেনারেল হারুন, ওনার মামলার খরচ কই? ওনার মামলার খরচ ওনার ব্যক্তিগতভাবে কেন বহন করা লাগতেছে? আলহাজ মোহাম্মদ হোসেন, ওনার মামলার খরচ কই? ওনার মামলার খরচ কেন উনি ব্যক্তিগতভাবে বহন করতেছে? এই যে সাইদুল ইসলাম রুবেল ডায়মন্ড, যে উনি যে কয়েক বছর জেল টেল খেটে বেরোল, ওনার মামলার খরচ দিছস তোরা? এটা তো ওনার ব্যক্তিগত খরচ করতে হয়েছে। খন্দকার বেনজির আহমেদ, উনি যে জেলমেল খাইটা বারইলেন, ওনার মামলার খরচ তোরা দিছস? ওনার তো ব্যক্তিগত খরচে বেরোইতে হয়েছে। তাহলে বাটপাড়ের বাচ্চারা তোরা কেন কস যে প্রতিষ্ঠানের মামলার খরচ চালাইছস? তোরা তো প্রতিষ্ঠানের মামলার খরচ চালাস নাই, তোরা রফিকুল আমিনের মামলার খরচ চালাইছস। তাহলে এখন অন্যান্য যারা মালিক পক্ষ, তাদের মামলার খরচ না চালাইয়া প্রতিষ্ঠানের মামলার খরচ চালাইছে, এই কথা কস কেন? যদি সবার মামলার খরচ তোরা চালাইতি, তাইলে বোঝা যাইতো যে হ্যাঁ প্রতিষ্ঠানের মামলার খরচ চালাইতেছে। আমগরে ভুগিঝুগি বুঝাও,
আপনারা জেনারেল হারুন সাহেবকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন আমার কথা সত্যি কিনা, আপনারা আলহাজ মোহাম্মদ হোসেনকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন, বা সাইদুল ইসলাম রুবেল যে ডায়মন্ড বা খন্দকার বেনজির আহমদ ওনাদেরকে জিজ্ঞেস করেন যে ওনাদের মামলার খরচ এই বাটপাড়ের বাচ্চারা দিছে কিনা, দেয় নাই। ওনাদের খরচ ওনাদের ব্যক্তিগতভাবে মেনটেন করা লাগছে। তাহলে এই বাটপাড়ার বাচ্চারা কিভাবে বলে যে প্রতিষ্ঠানের মামলার খরচ নাকি এরা দিছে? এরা শুধু রফিকুল আমিনের মামলার খরচ দিছে, প্রতিষ্ঠানের মামলার খরচ দেয় নাই। দিলে তো সবাই ভাগ পাইতো। বাটপাড়ের বাচ্চারা আবার বলে যে প্রতিষ্ঠানের মামলার খরচ নাকি দিছে। গালি তো দিতে চায় না, কিন্তু আয়া পরে কর্মু কি? মুরব্বীরা আপনারা মাইন্ড করেন না, মাঝে মধ্যে একটু একটু আইসা পরে আপনারা অনেক নিষেধ করেন, ঠিক আছে, আপনাকে কথা শোনার চেষ্টা করি, কিন্তু এগুলোর বাটপারে শুনলে তো আর মেজাজ ঠিক থাকে না। তারপরে আবার বলছে, এই বাটপারে বলছে যে প্রতিষ্ঠানের মামলার খরচ চালানোর পাশাপাশি এই ডেস্টিনির সকল পিএইচডি এবং সকল ডায়মন্ড সবাই নাকি রফিকুল আমিনের নেতৃত্বেই একত্রিত আছে। রফিকুল আমিনের নেতৃত্বের বাইরে কারো নেতৃত্বের নির্দেশনায় নাকি আর চলবে না। আর এই কারণে রফিকুল আমিন ছাড়া কেউ নাকি ডেস্টিনি চালাইতে পারবে না। এটাই বাটপারের কালকের লাইভের বক্তব্য। আচ্ছা, সকল পিএইচডি সকল ডায়মন্ড সবাই যদি রফিকুল আমিনের নির্দেশনার বাইরে না যায়, তাহলে D2K অ্যাসোসিয়েটস এই প্রতিষ্ঠানে রফিকুল আমিন সব ডায়মন্ড আর পিএইচডি আনতে পারলো না কেন রে বাটপার? এই বাটপার, তুই যে কইলি যে সব ডায়মন্ড আর সব পিএইচডি যারা আছে এরা রফিকুল আমিনের কথার বাইরে যাইব না, তো D2K অ্যাসোসিয়েটসে এই ডায়মন্ড পিএইচডিদেরকে রফিকুল আমিন আনতে পারলো না কেন? অথবা সুপারিয়রে ডায়মন্ড এবং পিএইচডিদেরকে রফিকুল আমিন আনতে পারলো না কেন? অথবা ওই যে স্বপ্ন শহর বক্কর চক্কর যে প্রজেক্ট বা ওই যে 100 টাকা 1800 টাকা এই ভুগিযুগি এইসবের মধ্যে পিএইচডি এবং ডায়মন্ডদেরকে রফিকুল আমিন আনতে পারলো না কেন, যদি সবাই রফিকুল আমিনের নির্দেশই মানে? বাস্তব কথা হলো রফিকুল আমিনের নির্দেশনা কেউ মানে না। সবাই ডেস্টিনি 2000 লিমিটেডের যে সিআইডিটা, যেই বিজনেস সেন্টারটা ডেভেলপ করেছিল, তারা পিএইচডি হয়েছিল, ডায়মন্ড হয়েছিল, তারা ওইটাকে ফলো করে। রফিকুল আমিনের কথা তারা ফলো করে না। তো বাটপাড়ার বাচ্চা, তুই যে বলস যে রফিকুল আমিনের নির্দেশনায় এখনো সব পিএইচডি ডায়মন্ডরা আছে, তো সবাই আনতে পারলি না তোর ভুয়া কোম্পানিতে? ওয়েট কর, দেখ ডেস্টিনির কার্যক্রম শুরু আল্লাহর রহমতে হওয়ার পরে পিএইচডি ডায়মন্ডরা কাজ করে না রফিকুল আমিনের জন্য বৈশা থাকে। ওয়েট কর বাটপার, দেখ তুই সব কি তোর মতো দালাল রে? আবার তোরাই তো বাটপার। সুপারিয়রের নামে টাকা পয়সা তোলার পরে D2K অ্যাসোসিয়েটস, এরপরে যেই বাম্বু খাইলি নতুন বোর্ডের, তখন D2K অ্যাসোসিয়েটস এর নাম চেঞ্জ করে ফেলি বাজার করেন। এখন বাজার করেন হয়ে গেছে বাজার ছাড়েন, মানে নাই আর কি, সব পলাইছে। আবার বাটপার আরেকটা কথা বলছে গতকালকে লাইভে, যে বর্তমান বোর্ডের পরিচালকরা নাকি বিনিয়োগকারীদের সাথে মিথ্যাচার করতেছে। এই কি মিথ্যাচার করছে? কি মিথ্যাচার করছে? মিথ্যাচার তো তোরা করছো, মানে যে আমি বললাম না একদম হাসিনার মতো, মানে একদম চোর, একদম পুরো হাসিনার মতো চোর এগুলা। হাসিনা যেরকম আকাম নিজে যেটা করতো এটা প্রতিপক্ষের ফাঁসাইতো, এই বাটপাড়ের বাচ্চারাও সেম, যেই কাজ নিজেরা করতেছে, যে আকাম নিজেরা করতেছে ওইটাই ফাঁসাইতেছে তার প্রতিপক্ষরে। এই যে দেখেন কথাটা যে বললো বর্তমান বোর্ড বিনিয়োগকারীদের সাথে মিথ্যাচার করতেছে, আসলে কি তাই? মিথ্যাচার তো তোরা করছো। 100 টাকায় 1800 টাকার যে মিথ্যাচার করছো, কয়জন পাইছে 100 টাকায় 1800 টাকা? এই যে সুপারিয়রের নামে 100 টাকায় 1800 টাকার লভ্যাংশের কথা বইলা, যে বছরে 100 টাকায় 1800 টাকার লভ্যাংশ বইলা তোরা নিছিলি, কেউ পাইছে এই টাকা? তাহলে মিথ্যাচার তো তোরা করতেছস। স্বপ্ন শহরের নামে যে ডুপ্লেক্স ট্রিপ্লেক্স এই বিভিন্ন ভক্কর চক্কর দিয়ে যে তোরা টাকা উঠাইছিলি, কেউ এই প্রজেক্ট পাইছে ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাড়ির বিষয়? তো মিথ্যাচার তো তোরা করতেছস। D2K অ্যাসোসিয়েটসের নামে এই যে কোশেয়ার টাকা পয়সা উঠা, এই যে ডেস্টিনির শেয়ার পাবি, তারপরে D2K অ্যাসোসিয়েটসের লাভও পাইবো, এই যে বক্কর চক্কর, মানে এমনভাবে কাউন্সিলিং করছিল সুপারিয়রের শেয়ার নিলে কী হইব, সে D2K অ্যাসোসিয়েটসের লাভ পাইবো, D2K অ্যাসোসিয়েটসের উপরে ডেস্টিনি 2000 লিমিটেডের মালিকানাও পাইবো। কি মজা!
মানে বলছিল যে ডেস্টিনি 2000 লিমিটেডের নিচে হলো ডিটুকে অ্যাসোসিয়েটস, আর ডিটুকে অ্যাসোসিয়েটসের নিচে সুপারিয়র। অতএব সুপারিয়রের টাকায় বিনিয়োগ করলে আপনি ডিটুকে অ্যাসোসিয়েটসের লাভও পাইবেন, হের উপরে ডেস্টিনির মালিকানা লাভও পাইবেন। এই কারণে 100 টাকা নাকি 1800 টাকা। তো মিথ্যাচার তো তোরা করছস। গত 12 বছর ধরে জামিনের নামে মিথ্যা নাটক বা মিথ্যা প্রতিশ্রুতি কে দিতেছে? বাটপার তোরাই তো দিতেছস। বরং আমরা অ্যাকচুয়াল ফ্যাক্ট তুলে ধরতেছি। তো মিথ্যাচার কে করতেছে? মিথ্যাচার তো তোরা করতেছস। কত বড় মুনাফিকের বাচ্চা, দেখেন মেজাজটা কেমন লাগে, দেখেন নিজেই করতেছে মিথ্যাচার, এমনি তুচ্ছু করতেছে চুরি, তার উপর সিনাজুরি। শোন, তোর একটা তথ্য দেই, হালকা একটু তথ্য দেই, তোর হোগার একটু গরম করে দেই। রংপুরের ফ্রেন্ডশিপ মার্কেটিং আছে না, ওই যে জেসমিন আক্তার, যে জাহানারা না জেলি, এই যে ভদ্রমহিলা যে মারা গেলেন ক্যান্সারে, এই কোম্পানির পক্ষ থেকে কিছু বাম্বু আইতেছে, তোর রেডি হ শহীদ, তুই রেডি হ। খারা আরো আছে, ভিলেজার্স মার্কেটিং আছে না রংপুরের একটা, ওইখান থেকেও কিছু বাম্বু আইতেছে, তো রেডি হ। মাত্র তো শুরু, কেবল শুরু। ডেস্টিনি চালু হইলে আরো কত বাম্বু আইব রে। এই 170টা কোম্পানি করছস না, 170টা কোম্পানি থেকে 170 ধরনের এত বড় বড় বাম্বু আইব, ওয়েট কর। আর তোর কুমিল্লার যে ওইখানে যে মেট্রো মার্কেটিং একটা কোম্পানি করছিলি না শহীদ, ওইখান থেকেও বাম্বু হইতেছে। হালকা কিছু, হালকা একটু সিম্পল দিলাম, মানে ওই যে চাইনিজে যেরকম স্টার্টার দেয় প্রথমে, ওই স্টার্টার মাটার খায়, এরপরে মেইন মেনু আহে, তো তোর একটু স্টার্টার দিলাম আজকে। তুই সংগঠন করস, হ্যাঁ ভাবসাব যে সংগঠন করে আমার কাছে সব তথ্য থাকে, তথ্য আমার কাছ থেকে ল। এই হালকা স্টার্টার দিলাম, বাম্বু আইতেছে সামনে, ও ওয়েট কর। 170টা কোম্পানি না, 170টা বাস রেডি হইতেছে। আমি মাত্র 2-3টা কোম্পানির এই বাসের আইটেম দিলাম, রেডি কর। হেরাই তো করে ধরবো, আমাকেও কিছু কোয়া লাগবে না। কি বুঝলি রে? হ্যাঁ, যাই হোক, ওই লাইভের ক্ষেত্রে আরেকটা কথা সে বলছে যে ডোরা আরডিসি এই সেই হাবিজাবি অন্যান্য যা যা আছে এগুলা নাকি সব ঠিকঠাক মতো আছে, সব ঠিকঠাক মতো আছে। যাদের ডোরার টাকা যাদের কাছে নেওয়া ছিল সবাই ডোরার টাকা প্রোডাক্ট পাইছে, আরডিসির প্রোডাক্ট পাইছে। আমি তো খালি কোম্পানির দু একটা উদাহরণ দিলাম। ডোরা আরডিসির বাম্বু তো এখনো আসে নাই রে শৈশাব, ডোরা আরডিসির বাম্বু এখনো আসে নাই। আপনার হোগাজে লাল হয়ে গেছে এবং আপনি যে অস্থির কেন, এটা তো আমরা এখন বুঝতেছি। আমরা কিন্তু ক্যালকুলেশন মিলাইতেছি, আপনার প্রত্যেকটা মুভ আমরা কিন্তু মিলাইতেছি যে আপনি কেন লাফাইতেছেন, কেন অস্থির হইতেছেন, আর এই কারণে কেন দিনে 2-3 বার লাইভে আসতেছেন। আর এই বাপরে বাপ, মানে নেটওয়ার্ক হাতছাড়া হয়ে যাচ্ছে। সব তো পাখনা তো আমরা সব কেটে দিতেছি, একটা একটা করে পাখনা ছিঁড়া দিতেছি। এক সময় পাখনা না থাকলে আপনি উড়বেন কেমন, এই টেনশনই তো আছে। ওয়েট করেন, সামনে আরো দিন আইতেছে। আচ্ছা, আরো কই, এই যে গতকালকের লাইভে এই বাটপার একটা কথা বলছে। সে কি বলছে জানেন? জনাব আলহাজ মোহাম্মদ হোসেনের ক্ষেত্রে বলছে যে ডেস্টিনির সাবেক চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ হোসেন। তাহলে এই আলহাজ মোহাম্মদ হোসেন যদি ডেস্টিনির সাবেক চেয়ারম্যান হয়, তাহলে রফিকুল আমিন তো ডেস্টিনির সাবেক ব্যবস্থাপনা পরিচালক। এটা কস না কেন? মানে আলহাজ মোহাম্মদ হোসেন উনি সাবেক চেয়ারম্যান, আর রফিকুল আমিন সাবেক না, উনি ব্যবস্থাপনা পরিচালক, তাই না? এমডি কস। তার লাইভটা আপনারা শুনলে দেখবেন, সে কিন্তু এটা বলছে। হোসেন সাহেবকে বলছে যে সাবেক চেয়ারম্যান, আর রফিকুল আমিন রে কয় এমডি, হেরে সাবেক কয় না। কি চমৎকার। আর একটা কথা হয়েছে যে এই বোর্ড নাকি তত্ত্বাবধায়ক সরকারের মতো। মানে মূল দল, মানে নির্বাচিত সরকার ক্ষমতায় আইসা পড়লে যেরকম তত্ত্বাবধায়ক সরকার থাকে না, তো রফিকুল আমিন বা এরা বের হয়ে গেলে নাকি এরাই আইসা দায়িত্ব নিবা, আর এইগুলা কিছু নাকি থাকবো না। কারণ হিসেবে সে কি বলছে জানেন? কারণ হিসেবে বলছে যে ডেস্টিনির পরিচালক হইতে হইলে নাকি নির্দিষ্ট সংখ্যক কিছু শেয়ার থাকতে হয়, না তো পরিচালক হওয়া যায় না। তো শহীদ, এই যে নির্দিষ্ট একটা শেয়ার না থাকলে ডেস্টিনির পরিচালক হওয়া যায় না, এটা কি হাইকোর্ট জানে না? হাইকোর্ট কি ডেস্টিনির আর্টিকেল অফ মেমোরেন্ডাম না পইরা, ডেস্টিনি স্টাডি না কইরা এই রায় দিছে? হাইকোর্ট কি তোর মতো বোকাচোদা? হাইকোর্ট কি তোর মতো বেকুব নাকি রে? তো হাইকোর্ট কি না বুঝে রায় দিছে? যদি সীমিত একটা নির্দিষ্ট শেয়ার
এটা না থাকলে পরিচালক না হওয়াই যায়, তো হাইকোর্ট এদেরকে পরিচালকের দায়িত্ব দিল কেন? আর এটা তো স্বাভাবিক কোনো নিয়মে গঠিত কোনো বোর্ড না। স্বাভাবিক নিয়মে যৌথ মূলধনী ফার্মের যে বোর্ড গঠিত হয়, এটা তো সেই রকম কোনো বোর্ড না। এটা একটা বিশেষ মুহূর্তে, একটা বিশেষ প্রয়োজনে, একটা রাষ্ট্রীয় সিদ্ধান্তে গঠিত বোর্ড। তো এটার সাথে ওই আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন মিলেস না। এটা হুদাই মিলাস কেন? মিথ্যাচার কে করে রে বাটপার? আজকে হাই ভোল্টেজ দিলাম না, একটু হালকা হালকা ভোল্টেজ দিলাম আর কি, বেশি মানে ভদ্রভাবে আজকে কথা বললাম আর কি। আসলে হয়েছে কি জানেন, পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ আছে। এক শ্রেণীর মানুষ নিজের যোগ্যতায় চলে, আর আরেক শ্রেণীর মানুষ পরগাছা, যেগুলোর কোনো নিজের যোগ্যতা নাই, এগুলো অন্যের যোগ্যতায় চলে, অন্যের আলোয় আলোকিত হয়। এই বাটপারের গোষ্ঠীগুলো হলো সেম। এরা রফিকুল আমিনের আলোয় আলোকিত হয়। রফিকুল আমিনের আলো না থাকলে এদের দুই পয়সারও দাম নেই। তো যাই হোক, শহীদ সাহেব আপনি আরও লাইভ করেন, আমরাও আরও আপনার একনিষ্ঠ ভক্ত হিসেবে আপনারাও আমরা ইনশাল্লাহ বাম্বু দিতে থাকবো। আর এই যে আপনি যে তামসাগুলো করতেছেন, এই তামসাগুলো যে আসলে আপনার যে এই প্রাণভ্রমরা যে শুকাইয়া আসছে, এটা আমরা বুঝতে পারতেছি। হ্যাঁ, এটা আমরা বুঝতে পারতেছি। যাই হোক, তো আজকের মতো এতটুকুই। আপনি ওই যে এখন যে আর্তচিৎকার করতেছেন যে নেট অ্যাডমিন হিসেবে ডাকে না কেন, ডায়মন্ড হিসেবে ডাকে না কেন, অনেক ডাকা হইয়াছে ইঞ্জিন শহীদ, অনেক ডাকা হইয়াছে, আর ডাকা হইবে না। আর ভালো লাগলে মনে চাইলে ঠেকায় পড়লে আসেন। সামনের আপডেটগুলো যখন শুনবেন, এক একটা আপডেট শুনবেন, আর আপনার কইল যায় পানি পানি থাকবো না, হার্ট অ্যাটাক করবেন। তো যাক, আজকের মতো এতটুকু। হিসাব আজকে কিন্তু গালাগালি করি নাই খুব একটা বেশি, আজকে কিন্তু ভদ্রভাবেই কথাবার্তা কইছি। আপনি কিন্তু আজকে আবার মাইন্ড করেন না। তো ঠিক আছে, ভালো থাকেন, জানগা, আপনারা বিদায় দিলাম। আসসালামু আলাইকুম। তো শেষ করব যেটা দিয়ে, আমি দুইটা পয়েন্ট দিয়ে শেষ করে দিব। আমাদের বিশেষ করে আজকের এই যে এত গতিশীল একটা পর্যায় এবং ডেস্টিনি যে আজকে চালুর একেবারে দ্বার প্রান্তে, এটার জন্য যারা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন, অল ফাউন্ডার ডিরেক্টর অফ ডেস্টিনি, স্পেসিফিক্যালি আমি বলবো জনাব লায়ন মোহাম্মদ গফরানুল হক, আপনার প্রতি সশ্রদ্ধ সালাম এবং আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। কারণ আপনি পেছন থেকে কি পরিমাণ শ্রম, সময়, মেধা, অর্থ দিয়ে প্রতিষ্ঠানকে সহযোগিতা করছেন, এটা অনেকেই হয়তো বা জানে না। ধন্যবাদ জানাচ্ছি মেজবাউদ্দিন স্বপন এবং জনাব সাইদুর রহমান, আপনাদেরকেও। এর বাইরে অল ফাউন্ডার ডিরেক্টর যারা আছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। স্পেশালি ধন্যবাদ তো প্রায়ই বলি যে তলবি সভার যারা রূপকার, লেফটেন্যান্ট জেনারেল এম হারুনুর রশিদ, বীর প্রতীক অবসরপ্রাপ্ত সাবেক সেনাপ্রধান, এবং জনাব আলহাজ মোহাম্মদ হোসেন, আপনাদের 20 সালের দূরদর্শী সিদ্ধান্তের কারণে আজকের এই অবস্থান। এর বাইরে শেয়ার হোল্ডার যারা আছেন, বোর্ডের যারা পরিচালক আছেন, আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা। স্পেশালি কৃতজ্ঞতা জনাব আশরাফুল আমিন, আপনার প্রতি। কারণ আপনি দীর্ঘ সময়ের পরিক্রমা শেষে জাস্ট গত 2 মাসে আপনি একটি উল্লেখযোগ্য আলোড়ন সৃষ্টি করতে সক্ষম হয়েছেন আমাদের কার্যক্রমে। তারই ধারাবাহিকতায় আমরা মাল্টিপারপাসের নির্বাচনও সামনে দেখতে যাচ্ছি এবং ডেস্টিনির কার্যক্রমকেও আপনি চালুর দ্বারপ্রান্তে নিয়ে এসেছেন। স্পেশাল থ্যাঙ্কস টু ইউ অ্যান্ড স্পেশাল স্যালুট টু ইউ। এর বাইরে ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরাম, পিএইচডি ফোরাম, ডিস্ট্রিবিউটর ফোরামে যারা আছেন এবং তলবি সভার সময় আরও বেশ কিছু সংগঠনে যারা কাজ করেছিলেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। যদিও এখন আপনারা গর্তে হান্দাইছেন নাই, কিন্তু যেহেতু তলবি সভার সময় সহযোগিতা করছিলেন, এই জন্য একটু আপনাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আরও বেশি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই, আপনারা আইসা নতুন বোর্ডকে যদি সহযোগিতা করেন তাহলে খুশি হব আর কি। আর বর্তমান হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের যিনি চেয়ারম্যান জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া, আপনার প্রতিও অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি যে একজন নন নেটওয়ার্কার হয়েও আপনি আমাদেরকে যেভাবে টেকনিক্যাল সাপোর্টগুলো দিয়ে যাচ্ছেন, আপনার প্রতিও আমরা বিশেষভাবে কৃতজ্ঞ। আর পরিশেষে বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বলবো যে আমরা কারো কথা শুনতেই আপনাদেরকে নিষেধ করব না। ইঞ্জিন শহীদ কি বলে সেটাও আপনারা শোনেন, সিরামনের কি বলে আপনারা সেটাও শোনেন, ছাগলের সোহাসান কি বলে সেটাও শোনেন, আলি সেন্টারের লোকজন কি কাজ করে সেটাও শোনেন। সবার কথাই শোনেন, সবার কাজই দেখেন, সবার কাজই মনিটরিং করেন। তারপর সমস্ত কাজগুলোকে ইভ্যালুয়েশন করে নিজের বিচার বিবেচনা দিয়ে যেটাকে সঠিক মনে হয়, যেটাকে যৌক্তিক মনে হয় সেটা করেন।
তো আগামী 5ই জানুয়ারির প্রতিষ্ঠা বার্ষিকী সফল হোক, আমাদের আগামী 13ই নভেম্বরের ডেস্টিনি মাল্টিপারপাসের নির্বাচন সফল হোক, এবং এরই মাধ্যমে আমাদের দুটো প্রতিষ্ঠান তার কার্যকরী পরিচালনা পর্ষদের মাধ্যমে রানিং একটা প্রতিষ্ঠান হিসেবে আলোর মুখ দেখুক, এই প্রত্যাশা রাখছি। এবং শুরু করেছিলাম যেটা দিয়ে, শেষ করব সেটা দিয়ে। আমাদের ডেস্টিনি প্রিন্টিং প্রেসের যেই 9.90 শতক জায়গা, যেটি গোপীবাগের KM দাস লেনে অবস্থিত, যেটি অনেকটা গার্জিয়ান লেস অবস্থায় পড়ে আছে, সেই জায়গাটিকে দ্রুত নিজেদের নিয়ন্ত্রণে আনার জন্য বর্তমান পরিচালনা পর্ষদ, হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের চেয়ারম্যান, পরিচালনা পর্ষদের যারা আছেন তাদের সকলের প্রতি, এবং বিশেষ করে জনাব আশরাফুল আমিনের প্রতি এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য বিনীত আহ্বান জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।